সূর্যি মামা এই শীতের দিনে সকাল সকাল আকাশ ফুটো করে তার তেজ ছড়িয়ে দিচ্ছে। আশার ঘুম ভাঙতে নিবু নিবু চোখে চারদিকে নজর বুলালো। আশিকের বুকে এখনো লেপ্টে আছে। আশিক তো ঘুম থেকে এখনো ওঠেনি। এমনিতেই আশিক লেট করে না। তবে আজকে এমন বেঘরে ঘুমের কারণ শুধু আয়শা ঘুমান্ত আশিকের দিকে তাকিয়ে রইল। কি নিষ্পাপ মুখ। চেহারায় হাত বুলিয়ে আশিকের চুলে হাত বুলিয়ে ঠিক করে দিল। অনেকক্ষণ যাবৎ চেয়ে রইল আশিকের দিকে। থাকতে থাকতে টুস করে আয়শার এক গালে চুমু দিয়ে বসলো। সাথে সাথে আশিক ঘুমের মধ্যেই বলল, বউ, আমি ঘুমিয়ে আছি। তোমার পরিস্থিতি এখনো ভালো না, তাই নিজেকে অনেক কষ্টে সামলিয়েছি। আমাকে আর পাগল করিও না, পরে আমাকে সামলানোর তোমার দায় হয়ে যাবে। আয়শা চোখ বড় বড় করে সরে আসলো। মনে মনে ভাবলো, ইনি ঘুমের ঘোরেও সব বুঝতে পারে কিভাবে। একটা তো চুমুই খেয়েছি, নিজে যে খায় তার বেলা নেই। আমি এখন বউ হই, আমার যখন যা ইচ্ছে করবে তাই করব, আপনার কথা মোটেই শুনবো না। আয়শা উঠতে বলল আশিককে, কিন্তু আশিক উঠল না। আয়শাকেও উঠালো না। এমনিতেই আশা হাঁটতে পারেন সবে 2 দিন হলো হাসপাতাল থেকে এনেছে। এটা তাড়াতাড়ি কিভাবে ভালো হবে। আশিককে ডাকতেও পারছে না, মোছামুছি করছে শুধু। আশিক আশা কোনো কথা না শুনে ঘুমিয়ে রইল। সবাই যখন 10টার কাটায় টান টান, তখন ঘুম ভাঙলো আশিকের। চোখ খুলে দেখে বুকের উপর কি সুন্দর গুটিসুটি বেড়ে শুয়ে আছে আয়শা। আশিক বিড়বিড় করে বলল, এইবার ঠিক আছে, একদম পারফেক্ট লাগছে আমার পিচ্চি বউ। বলে আয়শার গাল থেকে চুল সরিয়ে দিল। ঠোঁটে ঝুলানো এক ভালোবাসাময় হাসি হৃদয় জুড়ে প্রশান্তি ছড়িয়ে পড়ল। ঘুম থেকে উঠে যদি এমন মায়াবী মুখ দেখা যায়, আমার ঘুমানোর আগে এই মুখ দেখে ঘুমাতে পারে, তার চেয়ে বড় কিছু হতেই পারে না। সময় কাটে স্রোতের বেগে। দেখতে দেখতে আজ আয়শা ঢাকা ভার্সিটির টেস্ট পরীক্ষা। কয়েকদিনের প্রায় সব ঠিক হয়ে গেছে। আখিও ভালো হয়ে গেছে। তবে আকি ফ্যামিলি তাকে নিয়ে পরের দিনই গ্রামে চলে গিয়েছিল। আয়শা আগের তুলনায় একটু পা নাড়াচাড়া করতে পারে, তবে একেবারে স্বাভাবিকভাবে হাঁটতে পারেনি। এখনও নিয়মিত চিকিৎসা দেওয়ায় অনেকটা সুস্থ হয়েছে। শারীরিক মানসিক দুই দিক থেকেই কিছুটা ফুরফুরে হয়ে আছে আয়শা। এসব কিছুর জন্য একমাত্র আশিকই দায়ী। কোনো দিন চুড়ি, মালা, আলতা, ফিতে, নূপুর, বেলি ফুলের মালা, গাজরা, এরকম সাজগোজের জিনিস নিত্যদিনের জন্য আশিকের বুক পকেটে পাওয়া যায়। প্রতিদিন কিছু না কিছু নিয়ে যায় আয়শার জন্য। এতে আয়শাও অনেক খুশি হয়। উপহার পেতে কার না ভালো লাগে। সব কিছু রেডি হয়েছে। আশিক ভোরে উঠে নামাজ পড়েছে। তার পিচ্ছি বউটার যেন চান্স পেয়ে যায়। আয়শার সব বান্ধবী তার বাবা মায়ের সাথে যাবে, কিন্তু কথাকে নিয়ে যাবে তার ভাই আকাশ। যাওয়ার সময় আয়শা সবার দোয়া নিল। প্রত্যেকে প্রাণ ভরে দোয়া করলে আয়শাকে। দোয়া পরে ফু দিল। আশিক কোলে করে নিয়ে বাইকে বসালো এবং অতীব সূক্ষ্মভাবে বাইক ছাড়লো, যাতে আয়শা পড়ে না যায়। আকাশও কথাকে নিয়ে এসেছে। দুই ভাই বাইক চালাচ্ছে পাশাপাশি, আর পেছনে বসে আছে তাদের ভালোবাসার মানুষ, প্রেয়সী ও একমাত্র আদরের বউ। পেছনে কথা আর আয়শা একে অপরের সাথে গল্প করেছে, পাশাপাশি বাইক চালায়। আয়শা আর কথার বেশ ভালোই হলো। এক্সাম ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আশিক। একবার সেট প্ল্যান দেখে নিল। আশার এক্সাম সেন্টার পড়েছে ভিকারুননিসা নূর স্কুল অ্যান্ড কলেজ, যেটা উপস্থিতি নিউ দিল্লি রোড 1000। 4টি শাখার মধ্যে এই শাখা রয়েছে 1 নম্বরে। এক্সাম হল পড়েছে 2 তলায়, 111 ভবন। বেজে গেছে 9টা 30। ধীরে ধীরে সকল স্টুডেন্ট ও তাদের গার্ডিয়ান দিয়ে ভরে গেল রাস্তা। এক এক করে ঢুকতে লাগলো ভেতরে। যেহেতু প্রবেশপত্রে সুন্দরভাবে লেখা আছে পরীক্ষার 30 মিনিট পূর্বে এক্সাম হলে উপস্থিত থাকতে হবে, আশিক কোলে করে নিয়ে যেতে লাগলো। গেট নাম্বার 1-এ প্রবেশ করলো। সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রী গার্ডিয়ানের নজর করলো আশিক। এইভাবে যে একটা ছেলে এত মানুষের ভিড়ে একটা মেয়েকে কোলে করে নিয়ে যেতে পারে। কেউ কেউ সুন্দর দৃষ্টিভঙ্গিতে দেখলেও অনেকেই আবার বাজে দৃষ্টিতে তাকিয়ে বাজে মন্তব্য করলো।
ওই যে কথায় আছে না, যার মন মানসিকতা যেমন তার চিন্তাধারাও তেমন। পাছে লোকে কিছু বলে, এই কবিতাটা মূল্যবোধ অনেক। যদিও আশিক কারো কথার ধার ধারে না। অনেক মেয়ে শিক্ষার্থীর সাথে সাথে ছেলেরাও আশিকের উপর ফিদা হয়ে গেল। এরকম তো কাল্পনিক পুরুষ শুধু বইয়ের পাতায় পাওয়া যায়। তাদের না দেখা যায়, না ধরা যায়। তারা শুধু কল্পনা হয়ে স্মৃতিতে বেঁচে রয়। একজন মেয়ে ফিদা হয়ে যাচ্ছে আশিকের উপর, অথচ আশিকের কোনো খেয়ালই নেই এসব নিয়ে। কে কীভাবে তাকিয়ে আছে সেদিকে আশিক তাকালো না। ভিড় ঠেলে আশাকে সবার মাঝে দিয়ে গেটের ভিতরে ঢুকে পড়ল। যেহেতু আশা অসুস্থ, পায়ে হাঁটতে পারে না, সেহেতু পারমিশন আছে, কেউ নিয়ে যেতে পারবে। তাই আশিক নিজ দায়িত্বে তার বউকে নিয়ে গিয়ে তার নির্দিষ্ট করা বেঞ্চে বসিয়ে দিল। ক্লাসরুমে অনেক স্টুডেন্ট আছে, তবে আশিকের নজর শুধুমাত্র তার প্রেয়সীর দিকে। আশা এত কিছু দেখে ঘাবড়ে গেল। আশিক মানুষের দিকে না তাকালেও আয়শা তাকিয়ে তাকিয়ে দেখছে, আর তার আশিপাশে সব মেয়েরা যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। মনে মনে অনেক হিংসে হলো। আনমনে বলে উঠল, বেশরম মেয়েরা কোথাকার, জীবনে ছেলে দেখেনি, অন্যের বরের দিকে নজর দেয়। আমি অভিশাপ দিলাম, তোদের বিয়ে না হোক। হ্যাংলা মেয়েরা যত সব, বলে আর রাগে ঠোঁট কাঁপছে। আশিক বিষয়টা লক্ষ্য করে বলো, ম্যাডাম আপনি পড়াগুলো মনে রাখার চেষ্টা করুন, বাকিদের দিকে বাকিদের দিকে নজর দিতে হবে না। আমি কি সাদে নজর দিচ্ছি? সবাই কেমন হাঁ করে তাকিয়ে আছে আপনার দিকে, একবার দেখুন। আশিক মুচকি হাসি দিয়ে বলল, আমি কেন অন্যদের দিকে তাকাবো? আমার একান্ত তুমি আছো তো, বাকিদের প্রয়োজন নেই। বাই দ্য ওয়ে, তুমি কি খুব বেশি জেলাস? আয়শা খেপে গেল আশিকের দিকে তাকিয়ে। ধীরে ধীরে সব স্টুডেন্ট ভরে গেল হলরুম। আশিককেও চলে যেতে হবে। আয়শা দু গালে হাত রেখে বলল, একদম টেনশন করবে না, আজকে যেন পুরো ফোকাস শুধু এক্সামে নিয়ে যাও, কেমন? আয়শা মাথা নাড়ল। আশিক দরজা পেরিয়ে যাবে, হঠাৎ পেছন ফিরে জোর গলায় বলে উঠল, অল দ্য বেস্ট বউ। আশিকের বউ বলা যেন সবার নজর কাড়তে সময় নিল না। আয়শা যে আশিকের বউ, এটা এতক্ষণে কেউ বুঝতে পারেনি। সবাই যারা নিজ নিজ ফোন নাম্বার লিখেছে আয়শাকে দিবে, যাতে আশিককে দিয়ে দেয় এই জন্য। কিন্তু সবার কল্পনা জল্পনা এক বালতি জল ঢেলে সমবেদনা জানানোর জন্য আশিকের বউ ডাকটাই যথেষ্ট ছিল। পাক্কা 1 ঘন্টা পর এক্সাম শেষ হলো। আশিক আয়শাকে আবার নিয়ে আসলো। আয়শার আর কথার মোড় তো অফ হয়ে আছে। যদিও এক্সাম খুব খারাপ হয়নি, তবে মনের ভিতর অজানা ভয় থেকেই যায়। এত কষ্ট, এত পরিশ্রম যদি বৃথা যায়, পরিবারের মানুষের আশা যদি পূরণ না হয়, তবে কি হবে? এ তো লাখ লাখ মানুষের মাঝে টিকে থাকা বিরাট ভাগ্যের ব্যাপার। আয়শার কথাকে নিয়ে আশিক আর আকাশ আবারও বাইক ছাড়লো। যাওয়ার পথে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়ালো। আশিক আগেই বলে দিয়েছে, পরীক্ষা যেমন হোক না কেন তোমার চিন্তার কোনো প্রয়োজন নেই, অনেক ভার্সিটিতে আছে, তাই নিজেকে দুর্বল মনে করবে না। আয়শাও তারপর থেকে কিছুটা হালকা হয়েছে। চুমকি এসেছে আয়শাদের বাড়িতে আয়শাকে দেখতে। সিঁড়িতে ওঠার সময় দৌড় লাগাতে ধাক্কা খেতে খেতে বেঁচে গেল অর্ণব আর চুমকি দুজনেই। চুমকি নিচের দিকে হেলে আছে, আর অর্ণব চুমকির হাত ধরে আটকিয়েছে পড়ে যাওয়ার থেকে। একটু হলে চুমকি পড়ে যেত। এই বুড়া দাদু, আপনি কি চোখ কপালে নিয়ে হাঁটেন? যখন তখন শুধু আমার সাথে ধাক্কা লাগেন, আর মানুষ পান না দুনিয়াতে। আর একটু হলে তো আমাকে পরলোকগমন করিয়ে দিতেন। অর্ণবের চাহনিতে ঝগড়া ছিল না, ছিল অনুশোচনা। মাথা নিচু করে বলে, আই অ্যাম সরি। সরি বললে সব কিছু ঠিক হয়ে যায় না, হুঁ। বলে চলে গেল আয়শা রুমে। এই দেখে অর্ণব দাঁড়িয়ে দাঁড়িয়ে চমকে যাওয়ার দেখলো। চমকে হাসি দিয়ে বলে, পাওয়ার না পাওয়া তো ভাগ্যের বিষয়, কিন্তু তোমাকে নিজের ভাবতেও মনে অনেক শান্তি লাগে। আমার কপালে না থাকো, আমার হৃদয়ে তুমি আজীবন থেকে যাবে। আয়শা 3 বান্ধবীকে আসতে বলেছে, 3জনই এসেছে। অনেক গল্প সল্প করে শেষে চলে গেল। যাওয়ার সময় চোখ টিপ মেরে দাঁত কেলিয়ে গেছে। আয়শা দ্রুত আশিককে ফোন দিল। এখন বাজে 5টা। এই সময় আয়শা ফোন পেয়ে দ্রুত কল ব্যাক করলো। অস্থির হয়ে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো? আয়শা চঞ্চল গলায় বলল, আমি একদম ঠিক নেই, আপনি চলে আসুন প্লিজ, আমি এক্ষুনি আসছি।
উদ্গ্রীব হয়ে পথ চলতে শুরু করলো। বাড়িতে আশিক এখন অসময়ে আগমনে সবার কপালে ভাঁজ করে তাকিয়ে রইল। এ তো সকাল সকাল কেন আসলো, এইটাই সবার প্রশ্ন। কি হলো বাবা, আজকে তো সকালে চলে আসলি যে? বড় কিছু হয়েছে? আশিক হাঁ করে তাকালো। সে ভেবেছিল আশার সিরিয়াস কিছু হয়েছে, কিন্তু এ কি, বাড়িতে সবার মুখ দেখে বোঝা যাচ্ছে না যে কারো কিছু হয়েছে। এতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো আশিক। দৃঢ় কণ্ঠে বলো, না আম্মু, কোনো সমস্যা নেই, এমনি চলে আসলাম। বলি হাঁটা ধরলো আয়সার ঘরে। সেই দিনের পর থেকে আয়সাকে আলাদা ঘরে রাখা হয়। তবে আশিকও নাছোড়বান্দা, সে গভীর রাতে আয়সার ঘরে গিয়ে আয়সাকে বুকে নিয়ে ঘুমায়, আর ভোরে উঠে নিজের রুমে চলে যায়। সমস্ত ঘর খুঁজে আয়সাকে না পেয়ে আশিক চিন্তায় পড়ে গেল। যেহেতু ফোন করে বলেছে সে ভালো নেই, তাহলে কোথায় গেল? আশিক ধরপড়িয়ে নিজের ঘরে গেল। দরজা খুলতেই চক্ষুর চড়ক গাছ। পা দুটো স্থির হয়ে গেল। সর্বাঙ্গ বরফ হয়ে গেল আয়সার উপস্থিতি। সামনে দাঁড়িয়ে আছে কালো শাড়ি পরিহিতা এক অপ্সরা। লম্বা চুল হাঁটু পর্যন্ত ছড়িয়ে দেওয়া, কানে বড় বড় ঝুমকো যেন দোল খেয়ে যাচ্ছে ঘাড় জুড়ে। মাথার চুলের এক পাশে 3টে লাল গোলাপের ক্লিপ দিয়ে আটকানো, হাত ভর্তি রেশমি চুড়ি। পেছন থেকে দেখেও আশিকে চিনে বিন্দুমাত্র অসুবিধে হলো না। আশিক দ্রুত পায়ে হেঁটে পেছন থেকে জড়িয়ে ধরল। আর একটু হলে আমার জানটা বেরিয়ে যেত বউ। তুমি আমার রুমে এসেছো আর আমি তোমাকে রুম তন্ন তন্ন করে খুঁজেও পাইনি। আমার কত চিন্তা হচ্ছিল জানো। কি ভেবেছিলেন আমি হারিয়ে গেছি? আশিক ধরপড়িয়ে আশাকে নিজের দিকে ঘোরালো। একদম বাজে কথা বলবে না বউ, আমি তোমাকে হারাতে দিব না। বলেই জড়িয়ে নিল নিজের সাথে। এভাবে কতক্ষণ থেকে তার ঠিক নেই। আশা কিছুটা অবাক হলো, সাথে সাথে বুক থেকে তুলে অবাকের ন্যায় প্রশ্ন ছুড়ে দিল আয়শা দিকে। তুমি দাঁড়িয়ে আছো, তার মানে তুমি? আয়শা বলে উঠল, জি আমি হাঁটতে পারছি, আবার আগের মতো। আশা খুশিতে আশাকে কোলে তুলে দিল, ঘুরতে লাগলো। এত আনন্দ হচ্ছে, এটা বোঝানো সম্ভব নয়। কপালে চুমো খেয়ে বলে উঠল, তোমার চোখের এই গাঢ় কাজল হতে চাই আমি। তোমার হৃদয় জুড়ে বসন্ত আনতে চাই আমি, যেখানে শুধু আমার প্রেমের ফুল ফুটবে, কেবল সেখানে জুড়ে বিরাজ করব আমি। আশিক, তুমি প্রস্তুত হও বউ, খুব শিগগিরই আমাদের দুজনের জীবনে নতুন অধ্যায় শুরু হবে ইনশাল্লাহ। আয়শা লজ্জা পেয়ে মুখ মাটি দেখে রেখেছে। সে তো আশিককে সারপ্রাইজ দেওয়ার জন্য এভাবে সেজেগুজে আছে, যাতে তার এভাবে সুস্থতা দাঁড়িয়ে থাকা দেখে আশিকের রিয়াকশন কি হয়। বাড়িতেও সবাই জানে আশা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। সেই আনন্দে রাতে ভালো মন্দ খাবারের আয়োজন করেছে বাড়ির মহিলারা। রাতে খাবার টেবিলে বসে খাচ্ছে। এর মধ্যে আশিক বলে উঠল, আশা ঠিক হয়ে গেছে, আজ থেকে আমার সাথে আমার ঘরে থাকবে। কথাটা বিস্ফোরণ ঘটিয়ে দিল। সবাই চমকে তাকালো আশিকের দিকে, অথচ আশিকের ভাবলেশীন আচরণে বড়রাই লজ্জা পেল। আশরাফ সদা তো লজ্জায় কারো দিকে তাকাতেই পারছে না। তার ছেলে যে এভাবে খাবার টেবিলে বসে সবার সামনে এরকম বেলজ্জাহীন হয়ে যাবে বলতে পারে, তা জানা ছিল না আশিক। তিনি লজ্জায় আমতা আমতা করে বলো, কী সব অসভ্যের মতো কথা বলছো? দিন দিন কি লজ্জা শরম বিক্রি করে খাচ্ছ? বিক্রি করে খাবো কেন? তোমরা তো বলেছিলে যতদিন আশা ঠিক না হবে ততদিন আলাদা থাকতে। বাবা হয়ে যে ছেলের কষ্ট না বোঝে, তাহলে পৃথিবীতে এমন আর দুটো থাকতে পারে না। ছেলেকে ছেলের বউয়ের থেকে আলাদা করা শত্রুপক্ষের প্রথম ব্যক্তি তুমি। এখন আমি আর কোনো কিছু শুনতে চাই না। আশিক নির্দ্বিধায় কথাগুলো বলে মুখে খাবার চালাল করলো। আশরাফ সর্দার তাকিয়ে দেখছে, সবাই খাবার টেবিলে মুখ টিপে হাসছে, এতে বাদ যায়নি একটা সদস্য। আহিল জোরে বলে উঠল, ভাইয়া তুমি তো বউ পাগল, সবসময় বউ বউ করো। আয়শা পিকে ছাড়া তুমি দেখি চলতেই পারো না। আয়শা মুখে খাবার নিতে আহিলের কথা কানে গেল, সঙ্গে সঙ্গে খাবার তালুতে উঠে গেল। জেসমিন বেগম তাড়াহুড়া করে পানি খাওয়ালেন, মাথায় হাত বুলিয়ে দিল। আশিক অস্থির কণ্ঠে নিজের চেয়ার ছেড়ে এসে বলল, খুব কষ্ট হচ্ছে, পানি খাওয়ারও। বলে নিজের হাতে পানি খাওয়ালো। আশরাফ সর্দার সহ তার 3 ভাই একবার ওদের দুজনের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কিছু বোঝালো ইশারায়।
আশিকের এমন আচরণে রেবেকা বেগম ও তিনজা মিলে মুখ টিপে হাসছে। আশা দৌড়ে গেল অর্ণবের রুমে। কথা হলো সবাই যে যার কাজে চলে গেল। অর্ণব একটা পুরুষ মানুষ, বাড়িতে আছে। আয়শা এসে অর্ণবকে খুঁজে খুঁজে পেল না ঘরে। যাবার সময় হঠাৎ চোখ গেল খাটের উপর বিছানায় ফোন পড়ে আছে। কী ব্যাপার, ভাইয়া নেই কিন্তু ফোন এখানে কেন? জোরে 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 বার কয়েক ডাকতে ওয়াশরুম থেকে অর্ণবের গলা ভেসে আসলো। আমি ওয়াশরুমে আছি। ভার্সিটিতে যাবে বলে ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে গেছে, তখনই আয়শা এসেছে। ভাইয়া, তুমি যাবার সময় আমাকে নামিয়ে দিও, বন্ধুদের সাথে দেখা করতে যাব। ঠিক আছে, নিয়ে যাব। বান্ধবীদের সামনে বসে আছে আয়শা। স্তব্ধ বিমূঢ় আয়শাকে দেখে চোখ ছোট করে তাকালো সব। কী রে, তোর আবার কি হলো? সুস্থ হয়েও আবার ভাবনায় পড়ে গেলি কেন? আয়শার হুঁশ ফিরল। সবার দিকে তাকিয়ে চুমকিকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা চুমকি, তোকে একটা কথা বললে তুই রাখবি? চুমকি কপাল ভাঁজ করে বলল, কি কথা বল। আগে তুই কথা দে, তুই আমার কথা শুনবি আর মানবি। ঠিক আছে, বলে কি এমন কথা বলবি? তোকে যদি বলি তুই আমার অন্য ভাইকে ভালোবাসবি, বিয়ে করবি? চুমকি পানির বোতল থেকে পানি খাচ্ছিল। আশার কথা শোনা মাত্র মুখের সব পানি বেরিয়ে একেবারে শুভর চোখে মুখে ছিটিয়ে পড়ল। শুভ লাফিয়ে জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো। এই বেয়াদব মহিলা, আমার শরীর ভিজে দিলে পানি ফেলে। সিয়াম শুভকে চুপ থাকতে বলল। আরে আগে বস, আশার কথা শোন, পরে ঝামেলা করবি। সবার মনোযোগ আয়শার দিকে। আশার কথাটা সবার হজম করতে পারল না। নূপুর বলে উঠল, আয়শা, তুই এসব কী বলছিস? তোর মাথা ঠিক আছে তো? কেন রে, আমি কি এমন বলছি যার জন্য আমাকে পাগল মনে হচ্ছে তোদের? কথা বলো। আশার কথাটা আমার ভালোই লেগেছে। যদি তুই অন্য ভাইকে বিয়ে করে নিস তাহলে ভাব, আমরা তিনজনই যা হব, বান্ধবী থেকে সোজা যা। ভাবতে পারছিস? কথার কথায় সবাই একটু গুরুত্ব সহকারে নিল এবং পরে ধীরে ধীরে সবার মত জানালো। কিন্তু চুমকি তো টাসকে খেয়ে বসে আছে। শেষে কিনা বুড়ো দাদু, যারা দুইজনের বিপরীত মেরুর, একে অপরের সাথে সবসময় ঝগড়া করে দেখা হলেই। নূপুর বলে উঠল, কিন্তু এরা দুজন তো শুধু ঝগড়াই করে, দেখা হলে এদের বিয়ে হবে, মিল হবে কি করে? তুই ঠিক বলছিস নূপুর, ওর ভাই সবসময় আমার সাথে ঝগড়া করে। আয়শা খেপে গেল চুমকির উপর। আমি এতে কিছু জানি না, তুই আমার ভাবি হবি ব্যাস। আর তুই কথা দিয়েছিস আমাকে, মনে রাখিস। আমার কথাটা তো শোন। কথা চমকে পিঠে একটা থাপ্পড় বসিয়ে বলল, তিনজনে একসাথে এক বাড়িতে থাকতে পারবো, এটা কি তোর পছন্দ হচ্ছে না? আর একবার কিন্তু কিন্তু করলে কিডন্যাপ করিয়ে তোর বিয়ে দিয়ে দিব। দেখ, তোরা যা বলছিস সব মানলাম, কিন্তু আয়শার ভাই কি আমাকে ভালোবাসবে বা বিয়ে করতে রাজি হবে? আয়শা বলল, তুই সেই বিষয়ে একদম টেনশন নিস না। ভাইয়াকে রাজি করানোর কি আছে, সে তো এমনি রাজি। শ্যাম অবাক হয়ে প্রশ্ন করল, কি বললি তুই? আয়শা আমতা আমতা করে বলল, না, বলছিলাম যে রাজি না হলে যাব কোথায়, আমি রাজি করিয়েই ছাড়বো, ওই টেনশন তোরা নিস না। বলে আনমনে হেসে উঠল সকলের ঘটনা মনে পড়তেই। আশা যখন অন্যকে ডাকতে গিয়েছিল, ডেকে বের হয়ে আসার সময় সে থেমে গেল, চোখ আটকালো ফোনের স্ক্রিনে। ফোন হাতে নিয়েছিল, হঠাৎ রাখতে গিয়ে চাপ পড়ে স্ক্রিন অন হয়েছে। ফোনের স্ক্রিনে জল করছে হাস্যজল একটা মেয়ের শাড়ি পরা পিক। মুহূর্তে আসার স্তম্ভিক হয়ে গেল, যেন সে স্বপ্ন দেখছে। বার কয়েক চোখ ডলে নিল দুই হাতে, কিন্তু না, এটা তার চোখের ভুল নয়, এটাই সত্যি। সাথে খুশি হয়েছিল, কারণ ফোনের ছবিটি মেয়েটি ছিল চুমকি। পরে ধীরে ধীরে বুঝলো অর্ণব চুমকিকে পছন্দ করে। কেউ কাউকে না পছন্দ করলে কি করে একটা মানুষের ছবি ওয়ালপেপারে সেট করবে, ভাবতে আরও খুশি হয়েছিল যখন বুঝলো চুমকির যদি অন্য ভাইয়ের সাথে বিয়ে হয় তাহলে তিব্বতবী মিলে এক বাড়িতেই সেই মজা করে দিন কাটবে। দুপুরে ধাক্কায় আসা আবার ঠিক হলো, এসব বিষয়ে জানাবে না ভেবেই দুটানায় পড়ে গেল। কিন্তু পরে ভাবলো আগে দেখি কি হয়, পরে বলা যাবে। তারপরে যে যার বাড়ি ফিরল প্ল্যান করে, যাতে চুমকি আর অর্ণব এক করা যায়। তাদের ভাবনা ঝগড়া ভালোবাসতে পরিণত হয়।